দেখছেন শিলিগুড়ি নিউজ টিভি। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা 12টি খবর। শুরুতে সংবাদ শিরোনাম। এসআইআর হবে, বাধা দেওয়া যাবে না, মমতার করা মামলায় স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। রাজনীতিকরণ করবেন না, মমতা সওয়াল নিয়ে হিন্দু মহাসভাকে সুপ্রিম ভৎসনা। এআই ব্যবহারে নামের বানানো বয়সের অমিল, বাংলার এসআই শুনানিতে কমিশনের প্রতি অসন্তোষ সুপ্রিম কোর্টের। হাইকোর্টের কড়া চাপে জট কাটল লক্ষ্মীর ভান্ডারে, শুনানির আগেই ময়নার মহিলাদের অ্যাকাউন্টে ঢুকল টাকা। আর ফেরা হলো না ঈদে, ওড়িশায় টাওয়ার থেকে পড়ে মৃত্যু চাঁচলের পরিযায়ী শ্রমিকের, দিশেহারা পরিবার। মাদক কাণ্ডে নাম জড়ালো হুমায়ুনের বেআইয়ের, কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত, ক্ষিপ্ত বিধায়ক বললেন ষড়যন্ত্র। স্ক্রুটিনির সময় বাড়িয়ে 14 ফেব্রুয়ারি করল সুপ্রিম কোর্ট, চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে ধোঁয়াশা। মাইক্রো অবজারভাররা কোনো নাম বাদ দিতে পারবেন না, স্পষ্ট করল সুপ্রিম কোর্ট। বিধায়কের গাড়িকে পথ ছাড়েনি ছাত্রছাত্রীরা, নেমে এসে চোর থাপ্পড়, উত্তপ্ত বলিয়াডাঙ্গা কাঠগড়ায় বিমলেন্দু। পিএম কেয়ার্স ফান্ড নিয়ে সংসদে কোনো প্রশ্ন করা যাবে না, কেন্দ্রের অবস্থানে ফের বিতর্ক তুঙ্গে। পজিটিভ হয়ে পড়ি, ইনসিকিউরিটিও আসে, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ননসেন আর কি বলেছিলেন। তৃণমূল কাউন্সিলরের লাথি মারে বৃদ্ধের মৃত্যু, গ্রেপ্তার রবীন্দ্রনাথ ভট্টাচার্য, দল থেকে বহিষ্কার। আসছে বিস্তারিত সংবাদে। এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে ঐতিহাসিক নজির, মমতা নিজেই সওয়াল, আদালতে কড়া বার্তা। এসআইআর হবে, এসআইআর মামলায় বুধবার সুপ্রিম কোর্টে নজিরবিহীন ঘটনা ঘটল। দেশের ইতিহাসে এই প্রথম কোন মুখ্যমন্ত্রী সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে নিজের দায়ের করা মামলায় নিজেই সওয়াল করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল, এসআইআর হবেই, বাধা দেওয়া যাবে না। সব রাজ্যকে এটা বুঝতে হবে। শুনানিতে রাজ্যের আইনজীবী অভিষেক বানু সিংভি জানান, কমিশন রাজ্যের কাছে কখনো গ্রুপ বি অফিসার চাইনি। অন্যদিকে নির্বাচন কমিশন আদালতে দাবি করে তাদের অন্তত 300 জন গ্রুপ বি অফিসার প্রয়োজন ছিল, কিন্তু রাজ্য দিয়েছে মাত্র 80 জন, বাকিরা গ্রুপ সি কর্মী। প্রধান বিচারপতি বলেন, 8555 জন গ্রুপ বি অফিসারের নাম পাঠানো হয়েছে বলে দাবি করা হলেও কমিশন শুধু সংখ্যা পেয়েছে, নাম পায়নি। প্রশ্ন ওঠে, বিস্তারিত তালিকা আগে পাঠানো হয়নি কেন? আদালত জানায়, তথ্য নিয়ে বিতর্ক না চাইলে মুখ্য সচিবকে হলফনামা দিতে হতে পারে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, মমতার আইনি লড়াইয়ের কারণেই কমিশন রোলার চালাতে পারেনি। সুপ্রিম কোর্টে মমতা সওয়াল নিয়ে হিন্দু মহাসভার আবেদন খারিজ, প্রধান বিচারপতির কড়া বার্তা, এটা সংবিধানের প্রতি আস্থার প্রকাশ। সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সশরীরে উপস্থিতির হয়ে সওয়াল করা নিয়ে হিন্দু মহাসভার দায়ের করা আবেদনে সোমবার কড়া বার্তা দিল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, আদালতের কক্ষে মুখ্যমন্ত্রীর বক্তব্য পেশ করা আসলে সংবিধানের প্রতি আস্থা ও বিশ্বাসের বহিঃপ্রকাশ। একই সঙ্গে তিনি বিষয়টিকে রাজনৈতিক রং না দেওয়ার পরামর্শ দেন। গত বুধবার এসআইআর মামলার শুনানিতে আইনজীবীদের সঙ্গে সামনের সারিতে দাঁড়িয়ে মমতা প্রশ্ন তোলেন, কেন শুধুমাত্র পশ্চিমবঙ্গকে নিশানা করা হচ্ছে এবং কেন 3 মাসের মধ্যে কাজ শেষ করার তাড়াহুড়ো চলছে। তিনি এই প্রক্রিয়ায় মৃত্যুর ঘটনাও আদালতকে জানান। এই উপস্থিতিকে সাংবিধানিকভাবে অনুচিত দাবি করে আবেদন করেছিল অখিল ভারত হিন্দু মহাসভা। তবে আদালত জানায়, এতে অস্বাভাবিক কিছুই নেই। পাশাপাশি সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয়, এসআইআর প্রক্রিয়ায় কোনো বাধা বরদাস্ত করা হবে না। যদিও বাস্তব পরিস্থিতির সঙ্গে কমিশনের কাজের কিছুটা অমিল রয়েছে বলেও মন্তব্য করে আদালত। সব মিলিয়ে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, গণতান্ত্রিক অধিকার রক্ষায় যে কেউ আদালতে যেতে পারেন, মুখ্যমন্ত্রী হলেও। ভোটারদের নামের বানানে সামান্য ভুল বা বাবা মায়ের সঙ্গে বয়সের ফারাক দেখিয়ে নোটিশ পাঠানো নিয়ে সুপ্রিম কোর্টে তীব্র অসন্তোষ প্রকাশ করল আদালত। বাংলার এসআইআর মামলার শুনানিতে নির্বাচন কমিশনের ব্যবহৃত সফটওয়্যার ও এআই টুলের কার্যকারিতা নিয়েও কার্যত ভৎসনা করা হয়েছে। শুনানির শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শ্যাম দিওয়ান জানান, রাজ্য সরকার কমিশনকে 8500 জন কর্মী সরবরাহ করেছে, কিন্তু বানান, বয়সের ফারাক এবং তালিকা সংক্রান্ত একাধিক সমস্যায় সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। বিচারপতি জয়মাল্য বাগচি ক্ষোভ প্রকাশ করে বলেন, কমিশনের সফটওয়্যার অত্যন্ত সীমাবদ্ধ। অধিকাংশ বাঙালি পরিবারে কুমার মধ্যম নাম হিসেবে ব্যবহৃত হলেও শুধুমাত্র এই কারণেই নোটিশ পাঠানো হচ্ছে। বিষয়টি বোঝাতে তিনি বলেন, শুভেন্দু নারায়ণ রায়, এর ক্ষেত্রে নারায়ণ মাধ্যম নাম হলেও নোটিশ যেতে পারে। প্রধান বিচারপতি সূর্যকান্ত কর্মীদের তালিকা নিয়েও প্রশ্ন তোলেন। কমিশনের আইনজীবী তালিকা না পাওয়ার দাবি করলে প্রধান বিচারপতি জানান, আর বিতর্ক নয়, সমস্যা চললে মুখ্য সচিবের হলফনামা চাওয়া হবে। মাইক্রো অবজারভারদের ভূমিকা নিয়েও আদালত প্রশ্ন তোলে।
রাজনৈতিক কারণে লক্ষ্মীর ভান্ডার থেকে বঞ্চিত হওয়ার অভিযোগে অবশেষে জয় পেলেন উপভোক্তারা। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের করা বার্তার পর তড়িঘড়ি পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচা ও গজিনা গ্রাম পঞ্চায়েত এলাকায় কয়েক হাজার মহিলার অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢুকতে শুরু করেছে। নতুন বাজেট অনুযায়ী বর্ধিত 1500 টাকা পেয়ে খুশি মহিলারা। স্থানীয়দের অভিযোগ ছিল বিজেপি করার অপরাধে দীর্ঘদিন ধরেই ওই এলাকার মহিলারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছিলেন না। এ নিয়ে 20 জানুয়ারি বাগচড়া পঞ্চায়েত সদস্য সুনিতা মণ্ডল হাইকোর্টের দ্বারস্থ হন। এরপর 29 জানুয়ারি প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের বেঞ্চ নির্দেশ দেয় 17 ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট জমা দিতে হবে এবং টাকা আটকে রাখা যাবে না। আদালতের এই হুঁশিয়ারির পরে নড়ে চড়ে বসে প্রশাসন। শুনানির আগে ফেব্রুয়ারির টাকা ঢুকলেও মহিলাদের দাবি গত 5-6 মাসের বকেয়া এখনো মেলেনি। বকেয়া নিয়ে 17 ফেব্রুয়ারি ফের শুনানি হবে। ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান বলেন, পোর্টালের যান্ত্রিক সমস্যার কারণে দেরি হয়েছিল। বিজেপির দাবি আইনি চাপেই টাকা দিতে বাধ্য হয়েছে প্রশাসন। পেটের টানে ভিন রাজ্যে কাজে গিয়ে প্রাণ হারালেন বাংলার এক পরিযায়ী শ্রমিক। ওড়িশায় টাওয়ার থেকে পড়ে মৃত্যু হল মালদার চাঁচল 2 ব্লকের শিমুলতলা গ্রামের বাসিন্দা মাসরেকুল আলমের, বয়স 34। সোমবার কফিনবন্দি হয়ে দেহ গ্রামে ফিরতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মাত্র 12 দিন আগে কাজের সন্ধানে ওড়িশার দেবীগঞ্জ এলাকায় গিয়েছিলেন মাসরেকুল। গত শনিবার সেখানে একটি টাওয়ারের কাজ করার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। সোমবার ময়নাতদন্ত শেষে তার মরদেহ সড়কপথে গ্রামের বাড়িতে আনা হয়। মৃতের স্ত্রী শেখা খাতুন জানান, মাসরেকুলি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য। আসন্ন ঈদ উল ফিতরে তার বাড়ি ফেরার কথাও ছিল। বর্তমানে 2 নাবালক সন্তানকে নিয়ে তিনি অথৈ জলে পড়েছেন। তাদের মাথা গোজার মতো কোনো পাকা বাড়ি নেই। স্বামীর অকাল প্রয়াণে সংসার চালানো এবং সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। অসহায় স্ত্রী সরকারি বাংলার বাড়ি প্রকল্পের আওতায় একটি বাসস্থানের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। স্থানীয়দের দাবি, মাসরেকুলের কয়েক শতক ভিটে বাড়ি ছাড়া চাষের কোনো জমি নেই। প্রাক্তন পঞ্চায়েত সদস্য আরজাউল হক পরিবারের জন্য আর্থিক সহায়তার দাবি তুলেছেন। চাঁচল 2 ব্লকের বিডিও শান্তনু চক্রবর্তী জানান, পরিবারটি যাতে দ্রুত সরকারি প্রকল্পের সুবিধা পায় তা গুরুত্ব সহকারে দেওয়া হবে। মাদক পাচারের অভিযোগে বিদ্ধ জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা তথা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর শরীফুল ইসলামের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রের খবর, সোমবার মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশ প্রায় 10 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি ফ্রিজ করার কাজ শুরু করেছে। পুলিশের দাবি, গত 7 বছরে বেআইনি মাদক কারবারের মাধ্যমে শরীফুল বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছরের 25শে মার্চ শরীফুলের বাড়ির কাছে তার আত্মীয় জিয়াউর রহমান প্রায় 500 গ্রাম মাদক সহ গ্রেপ্তার করা হয়। সেই ঘটনার তদন্তে শরীফুলের ভূমিকা সামনে এসেছে বলে দাবি। অভিযোগ, মাদক পাচারের লভ্যাংশ দিয়ে লালগোলার নলডহরি সহ বিভিন্ন এলাকায় জমি, বাড়ি ও বাণিজ্যিক সম্পত্তি কেনা হয়েছিল। গত 1 জানুয়ারি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হলেও এবার অনুমতি মেলায় সোমবার শরীফুলের মোট 17টি সম্পত্তি চিহ্নিত করে পুলিশ ব্যবস্থা নিতে শুরু করেছে। কয়েকটি বাড়ি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ভাড়া দেওয়া রয়েছে বলেও জানা যাচ্ছে। হুমায়ুন কবির এই ঘটনাকে রাজনৈতিক চক্রান্ত বলে দাবিও করেছেন। তার বক্তব্য, ধৃত জিয়াউরের সঙ্গে শরীফুলের কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই। তিনি জানান, তাদের বৈধ ব্যবসা রয়েছে এবং নিয়মিত আয়কর দেওয়া হয়। হুমায়ুনের মেয়ে নাজমাও অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদের পরিবারকে ফাঁসানোর চেষ্টা চলছে। সোমবার বিকেলে নির্বাচন কমিশনের তরফে ইঙ্গিত মিলেছে, পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা 21শে ফেব্রুয়ারিতেও প্রকাশ নাও হতে পারে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রেই জানা গিয়েছে, ইআরওরা কাজ শেষ করার পর সংশ্লিষ্ট ডিইও তা মূল্যায়ন করবেন। এরপর সিইও দপ্তর পুরো প্রক্রিয়া খতিয়ে দেখে নির্বাচন কমিশনকে চূড়ান্ত প্রতিবেদন পাঠাবে। সব ধাপ সম্পূর্ণ হওয়ার পরে কমিশন ভোটার তালিকা প্রকাশ করবে। ফলে 21শে ফেব্রুয়ারির পরেই তালিকা প্রকাশের সম্ভাবনা প্রবল। উল্লেখ্য, দেশের কয়েকটি রাজ্যের এসআইআর এর এনুমেরেশন পর্বের সময়সীমা বাড়ানো হলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই সুযোগ দেওয়া হয়নি। এই আবহে সোমবার 1.5 ঘন্টার বেশি সময় ধরে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি চলে। শুনানিতে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, এসআইআর প্রক্রিয়ায় কোনো রকম বাধা সহ্য করা হবে না।
পাশাপাশি আদালত মন্তব্য করে কমিশনের কাজের সঙ্গে বাস্তব পরিস্থিতির ফারাক রয়েছে। এদিন সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল ঘিরে ওঠা বিতর্ককেও স্পষ্ট অবস্থান নেয় শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত পর্যবেক্ষণে জানান, মুখ্যমন্ত্রীর সওয়াল সংবিধানের প্রতি আস্থা ও বিশ্বাসেরই প্রকাশ। আদালতের ভাষায় এতে অস্বাভাবিক কিছুই নেই, বিষয়টিকে রাজনৈতিক রং দেওয়ার প্রয়োজন নেই। প্রসঙ্গত এসআইআর মামলায় মমতার ব্যক্তিগতভাবে সওয়াল করাকে সাংবিধানিকভাবে অনুচিত দাবি করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল অখিল ভারত হিন্দু মহাসভা। সেই আবেদনের প্রেক্ষিতে আদালত এই কড়া বার্তা দেয়। পশ্চিমবঙ্গের এসআইআর মামলায় সোমবার সুপ্রিম কোর্ট বড় অন্তর্বর্তী নির্দেশ দিল। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট জানায়, মাইক্রো অবজারভারদের কাজ শুধুমাত্র ইআরওদের সহায়তা করা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। ভোটার তালিকা থেকে কারো নাম বাদ দেওয়া বা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কোনো অবস্থাতেই মাইক্রো অবজারভারদের হাতে থাকবে না। আদালতের পর্যবেক্ষণ, প্রশাসনিক সহায়তা ও সিদ্ধান্ত গ্রহণের মধ্যে স্পষ্ট বিভাজন বজায় রাখা জরুরি, যাতে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় থাকে। শুনানিতে আদালত জানায়, নতুন আধিকারিক যুক্ত হওয়ায় নথি যাচাইয়ের সময় লাগতে পারে, তাই ইআরওদের জন্য 14 ফেব্রুয়ারির পর আরও 1 সপ্তাহ সময় বাড়ানো হয়। রাজ্যের আইনজীবী শ্যাম দিওয়ান জানান, রাজ্য সরকার কমিশনকে 8,500 কর্মী দিয়েছে, তবে আদালতের নথিতে সংখ্যা 8,555। নির্দেশ দেওয়া হয় এই 8,555 জন গ্রুপ বি অফিসারকে সোমবার বিকেল 5টার মধ্যে ডিইওদের কাছে রিপোর্ট করতে হবে। কমিশন প্রয়োজনে ইআরও ও এএআরও বদলাতে পারবে বলেও আদালত জানায়। তবে কর্মীদের নামের তালিকা না পাওয়ায় আদালত অসন্তোষ প্রকাশ করেছে। নদিয়ার করিমপুরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মারধর ও হেনস্থার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো। অভিযোগ উঠছে স্থানীয় তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় প্রাইভেট টিউশন শেষে বাড়ি ফেরার সময় কয়েকজন দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীকে গাড়ির সামনে পেয়ে বিধায়ক নাকি হর্ন বাজিয়েও রাস্তা ছাড়তে দেরি হওয়ায় গাড়ি থেকে নেমে চড়াও হন। শুধু বকাঝকাই নয়, ছাত্রদের গায়ে হাত তোলা এবং অকথ্য ভাষায় গালিগালাজ করারও অভিযোগ উঠেছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দা ও ছাত্রছাত্রীরা। রবিবার গভীর রাতে মরুটিয়া থানার বলিয়াডাঙ্গা গ্রামে বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েনও করা হয়। বিক্ষোভকারীদের দাবি, বিধায়ককে প্রকাশ্যে এসে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। যদিও বিধায়ক সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তিনি ছাত্রদের সঙ্গে কথা বলছিলেন, কিন্তু বিজেপি পরিকল্পিতভাবে তাকে হেয় করতে নাটক সাজিয়েছে। পাল্টা বিজেপির বক্তব্য, বিধায়ক নিজের দোষ থাকতেই চক্রান্তের কথা বলছেন। ঘটনায় এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বজায় রয়েছে। প্রধানমন্ত্রী কেয়ার্স ফান্ড অর্থাৎ পিএম কেয়ার্স ফান্ড নিয়ে সংসদে কোনো প্রশ্ন গ্রহণযোগ্য নয়, এই অবস্থান ফের স্পষ্ট করল কেন্দ্রীয় সরকার। লোকসভা সচিবালয়ে জানানো হয়েছে, পিএম কেয়ার্স সংসদীয় নজরদারির আওতায় পড়ে না। সরকারের দাবি, এটি একটি জনকল্যাণমূলক ট্রাস্ট যা সরকারি বাজেটের অংশ নয় এবং সরকার থেকে কোনো অর্থ পাওয়া যায় না। তাই এর অনুদান বা ব্যয়ের বিস্তারিত তথ্য জানতে চেয়ে সংসদে প্রশ্ন তোলা নিয়মসঙ্গত নয়। কেন্দ্রের এই ব্যাখ্যা ঘিরে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। বিরোধীদের বক্তব্য, জনসাধারণের অনুদানে তৈরি ফান্ড হলে স্বচ্ছতা ও জবাবদিহি থাকা জরুরি। কংগ্রেসের এক মুখপাত্র এক্সে সরকারের সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, আরটিআইতে তথ্য না মিললেও এবার সংসদেও প্রশ্নের রাস্তা বন্ধ করা হলো। তার প্রশ্ন, ফান্ড যদি জনকল্যাণে ব্যবহৃত হতে থাকে তবে তথ্য প্রকাশে ভয় কেন? 2020 সালের মার্চে কোভিড পরিস্থিতিতে পিএম কেয়ার্স গঠিত হয়। সরকারের দাবি, জরুরি স্বাস্থ্য পরিকাঠামো ও দুর্যোগ মোকাবিলায় এই ফান্ড ব্যবহার হয়েছে। গত মাসে প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, সংসদের নিয়ম অনুযায়ী পিএম কেয়ার্স, পিএমএনআরএফ ও এনটিএফ সংক্রান্ত প্রশ্ন গ্রহণযোগ্য নয়। সরকারি হিসাব অনুযায়ী 2023 সালের মার্চে এই ফান্ডে জমা ছিল 6,283.7 কোটি টাকা। 5 দিনের মাথায় এক পরিচিত নাম ঘিরে তৈরি হওয়া উত্তেজনা এখন ভয়ঙ্কর বাস্তব। সোশ্যাল মিডিয়ার রিল, ক্যামেরার হাসি আর অনলাইন জনপ্রিয়তার আড়াল ভেঙে সামনে এসেছে গুরুতর অভিযোগের ছায়া। যৌন হেনস্থা মামলায় গ্রেপ্তার হয়েছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শ্রমিক অধিকারী ওরফে ননসেন, যার কন্টেন্টে এতদিন হালকা মেজাজ, বন্ধুত্ব আর খোলা কথার ছবি দেখা যেত। সেই মানুষটির নামই এখন পুলিশের নথিতে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, 22 বছরের এক তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে। অভিযোগকারীর বয়ানে উঠে এসেছে এক রাতের আতঙ্ক। সোমবার বিকেলে পরিচিত হিসেবে শ্রমিকের ফ্ল্যাটে যান তিনি। শুরুতে কথাবার্তা স্বাভাবিক থাকলেও রাত 9টা নাগাদ পরিস্থিতি বদলে যায়।
অভিযোগ বেরোতে চাইলে তাকে বাধা দেওয়া হয়, মোবাইল কেড়ে নেওয়া হয় এবং এরপর মারধর শুরু হয়। তরুণীর দাবি, তাকে একটি ঘরে আটকে রেখে খুনের হুমকিও দেওয়া হয় এবং বলপূর্বক যৌন হেনস্থাও করা হয়। আইনি দিক থেকেও পরিস্থিতি আরো জটিল হয়েছে। শ্রমিকের বিরুদ্ধে আগে থেকেই ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা ছিল, এবার সেই তালিকায় যুক্ত হয়েছে 64 ধারা ধর্ষণের অভিযোগ। ফলে মামলার গুরুত্ব এবং প্রভাব অনেকটাই বেড়েছে। এই ঘটনার মধ্যেই সামনে এসেছে এক চাঞ্চল্যকর কাকতালীয়তা। যেদিন শ্রমিক গ্রেপ্তার হন, ঠিক সেদিনই 4 ফেব্রুয়ারি দ্য ওয়ালে প্রকাশিত হয়েছিল তার একটি সাক্ষাৎকার। সেখানে তিনি নিজেকে সিঙ্গল বলে দাবি করেন এবং জানান তিনি পার্টনার খুঁজছেন। শ্রমিক বলেছিলেন তিনি অ্যাক্সিডেন্টাল ভালোবাসায় বিশ্বাস করেন এবং লাভ অ্যাট ফার্স্ট সাইট মানেন না। সাক্ষাৎকারে 2026-এর জন্য তার একটাই প্রার্থনা ছিল, জীবনে যেন একজন পার্টনার আসে। কিন্তু সেই কথার রেশ কাটার আগেই গুরুতর অভিযোগে গ্রেপ্তার হয়ে বাস্তবের ভয়ঙ্কর ছবি সামনে এনে দিলেন তিনি। তৃণমূল কাউন্সিলরের মারে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ। গ্রেপ্তার উত্তর ব্যারাকপুরের 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। অভিযুক্ত কাউন্সিলরকে 6 বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল। উত্তর ব্যারাকপুর পুরসভার মনিরামপুর 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা 81 বছরের তুলসী অধিকারীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। বাড়ির জমিতেই প্রতিবেশীর বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় বৃদ্ধের ছেলেকে মারধরের অভিযোগ। এই নির্মাণের জেরে তুলসী অধিকারীর পরিবারের নর্দমা ক্ষতিগ্রস্ত হচ্ছিল বলে দাবি। পরিবারের বক্তব্য, নিকাশি সমস্যার কথা জানাতে প্রথমে কাউন্সিলরের কাছে গিয়েছিলেন তারা, কিন্তু কাউন্সিলর বেআইনি নির্মাণকারীদের পাশে দাঁড়ান। এরপর পুরসভার অভিযোগ জানালে কাউন্সিলর ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগ, ছেলেকে বাঁচাতে গেলে তুলসী অধিকারীকে লাথি মারা হয়। পুত্রবধূ পারমিতা অধিকারী বলেন, কাউন্সিলর অকথ্য ভাষায় গালিগালাজ করেন, ধাক্কা মারেন, ছেলেকে চড় থাপ্পড়ও মারা হয়। স্বামী কাউন্সিলরের পা ধরে অনুরোধ করলেও বৃদ্ধকে আবার লাথি মারা হয় এবং তিনি অজ্ঞান হয়ে পড়েন। ব্যারাকপুর ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর গ্রেপ্তার করা হয় কাউন্সিলর তথা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। পাশাপাশি তার বিরুদ্ধে টাকা দাবি করার অভিযোগও উঠেছে। ঘটনায় ব্যারাকপুরে মহিলা তৃণমূল নেত্রীও সরব হয়েছেন। ধন্যবাদ। সংবাদ এখন এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন।